আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধুর ধুর কথাটার মানেটা আপনারা হয়তো ধুর কথাটা অনেকেই এই বোধহয় প্রথম শুনেছেন জীবনে, এমনও হতে পারে। কারণ আপনি বাংলা অভিধানে যান, সেখানে ধুর ধয় হস্য ডয় শূন্য র ধুর এই কথাটা সেখানে খোঁজ করুন, খুঁজে পাবেন না। দেখবেন ধুর বলে কোনো শব্দই নেই। কিন্তু ধুর এই শব্দটি একটা কিন্তু আমাদের আঞ্চলিক কথ্য ভাষায় এটা আছে। এটা লোকমুখের ভাষায় ধুর বলতে বোঝায় হাদা ভোদা সরল গ্রাম্য গোছের মানুষ, গেঁয়ো মানুষ। খুলনা, বাগেরহাট ও তার পার্শ্ববর্তী এলাকায় এবং ভারতের বসিরহাট, টাকি ও আশপাশের অঞ্চলে কাউকে উপহাস করতে বা তার সরলতাকে ব্যঙ্গ করতে এই বিশেষণটি ব্যবহার করা হয়ে থাকে। মানে যেমন ধরুন, বলে এটা কোথাকার ধুর রে এই বেটা, এই ধরনের কথা একটু হীন অর্থে তাকে বলা হয়। কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তে এই ধুর শব্দের একটা বিশেষ অর্থ আছে। অর্থটা কি? বাংলাদেশ থেকে ভারতে চোরাপথে যে বাংলাদেশিরা আসে তাদেরকে বলা হয় ধুর। এই নাম এপার ওপার দুপারেই চালু। ধুর পারাপারের মানে পারাপার করার বিশাল ব্যবসা আছে 24 পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, 2 দিনাজপুরের বিস্তীর্ণ সীমান্ত জুড়ে। স্বাধীনতার পর থেকে মানে সেই 1947 সাল থেকে চলছে ধুর ব্যবসা। তখন অবশ্য ব্যবসা হিসেবে ছিল না, সেই 1947 সালের প্রথম দিকে। এবং শুধু তাই না, তারপরেও বহুকাল যাবৎ বাংলাদেশ থেকে ভারতের মানুষ এসছেন, আবার ভারত থেকেও বাংলাদেশে মানুষ গেছেন। তো তখন তাদেরকে ধুর বলা হতো না। ধুর ব্যবসার ইতিহাস একটু ঘাঁটলে দেখা যায়, দেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তান আমলে, সেই পাকিস্তান আমলে বাংলাদেশ থেকে ভারতে, তখন তার বাংলাদেশ নয়, তখন পূর্ব পাকিস্তান, তো বলি পূর্ব পাকিস্তান থেকে ভারতে আসতো শুধু হিন্দুরা। মুসলমান যে একেবারে আসতো না তা নয়, কিছু মুসলমান দেশ ভাগের পর তাদের পবিত্র ভূমি পাকিস্তান এই বিবেচনায় ভারত ছেড়ে পূর্ব পাকিস্তানে চলে গিয়েছিল বটে। কিন্তু যখন দেখলো ভারত অনেক ভালো, ভারতে বাস করা অনেক সুবিধা আছে, তখন কিন্তু একটা অংশ ফিরে এসেছিল আবার। হিন্দুরা অবশ্য তা নয়, তারা পূর্ব পাকিস্তানে মুসলমান ভাইদের ভালোবাসা সহ্য করতে না পেরে ঘটি বাটি জমি জিরেত ফেলে উদ্বাস্তু হয়ে ভারতে চলে আসতো। এবং পূর্ব পাকিস্তান থেকে 71-এর আগে মূলত আসতো হিন্দুরা। এবং এই তাদের এই আশা, এই উদ্বাস্তু জীবন নিয়ে প্রচুর সিনেমা করেছেন, অনেক ছবি করেছেন ঋত্বিক ঘটক, তাছাড়াও আরও অনেকে। এরপর এলো 71 মুক্তিযুদ্ধ। হিন্দুরা যাকে বলে প্রায় ঝেঁটিয়ে চলে এলো, মুসলমানরা কিন্তু তত আসেনি। সেটা ইতিহাস খুঁজলে পেয়ে যাবেন। 71-এ দেশ ছেড়ে মানে বাংলাদেশ ছেড়ে আসা মানুষদের 90% ছিল হিন্দু, মুসলমান বড়জোর 10%। কিন্তু 10% হলেও তখনও পর্যন্ত ওটাই ছিল মুসলমানদের পূর্ব পাকিস্তান থেকে ভারতে চলে আসার বড় সংখ্যা। পাকিস্তান তারপর বিদায় নিল। ভারত থেকে উদ্বাস্তু হয়ে চলে আসা হিন্দুদের একটা বড় অংশ কিন্তু রয়ে গেল ভারতেই, তারা দেশে ফিরল না। বঙ্গবন্ধু মুজিবুর রহমান দেশের সংবিধানে বাংলাদেশকে সেকুলার কান্ট্রি করলেন। হিন্দুরা বুকে বল পেল। সেই বল পেয়ে কিছু হিন্দু আবার ফিরেও গেলেন বাংলাদেশে। কিন্তু বঙ্গবন্ধু খুন হতেই আবার অবস্থা যে কে সেই, না যে কে সেই বলবো না, আরও খারাপ। বাংলাদেশের রাষ্ট্রধর্ম
বঙ্গবন্ধু খুন হলেন, বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম হলো এবং হিন্দুদের উদ্বাস্তু স্রোত আবার ফিরে এলো। স্বাধীন বাংলাদেশে হিন্দুরা 20-22% ছিল শুরুর দিকে, তারপরে সেটা নামতে নামতে 8% এসে গেল। এখন তো শুনছি 8%-রও নিচে। কিন্তু এবার শুরু হলো হিন্দুদের সংখ্যা কমে গেল আসার, কিন্তু মুসলমানদের ভারত আগমন বেড়ে গেল। তাদের সংখ্যা ক্রমশ হিন্দুদের চেয়েও বেশি হতে থাকলো। তারা বাংলাদেশের নাগরিক, আবার একই সঙ্গে ভারতেরও। এমনও আছেন, আমার পরিচিত নয় অবশ্য, শুনেছি যে কেউ কেউ আছেন এমন যাদের বাংলাদেশেও এক সেট ফ্যামিলি আছে, বিবি বাচ্চা আছে, আর এক সেট ফ্যামিলি ভারতে করেছেন, এখানেও বিবি বাচ্চা। তারা দুপারেই জনসংখ্যা বাড়িয়ে যাচ্ছেন, মাঝে মাঝে আসা যাওয়া করেন দুপারে। সে যাক, এইবার ধুর ব্যবসার হাল হকিকতে ফিরি। শুরু আগেই বলেছি স্বাধীনতার পর থেকে, তবে এই ব্যবসার স্বর্ণযুগ শুরু বাম আমলে। গণতন্ত্রে ভোটতন্ত্র যত প্রবল হয়েছে তত দাম বেড়েছে মানুষের, আর সেই মানুষের যোগান দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ দিয়েছে আর পশ্চিমবঙ্গ, এবং পশ্চিমবঙ্গের থ্রু দিয়ে ভারত সেই তাদেরকে নিয়েছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতারা তাদের আপ্যায়ন করে ঘরে ঠাঁই দিয়েছে, সেই বৈষ্ণব পদাবলীর মতন, এসো এসো বধূ এসো, আধো আঁচরে বসো, নয়ন ভরিয়া তোমায় দেখি। তা নয়ন ভরে দেখেন। এপারে আসবার পর তাদের ওই আধার কার্ড তৈরি, আধার কার্ড অবশ্য সেদিন হয়েছে, তার আগে আধার কার্ডের আগে ভোটার কার্ড, ফ্যামিলি কার্ড, অনেক কিছুই তাদেরকে করে দিয়েছে। তবু সেটা তো, সেগুলো করা হয়েছে তো আসার পর। আর আসো বললেই তো আসা যায় না, তার একটা সিস্টেম আছে, লাইন ঘাট আছে। আর এই সিস্টেমের কুটকচাল নিয়ে আমার এখনকার এই প্রতিবেদন। দিন কয়েক আগে আনন্দবাজার পত্রিকা একটা চমৎকার প্রতিবেদন বের করেছে এই বিষয়ে। আলোচনায় সেই প্রতিবেদনের কিছু তথ্য আমি নিয়েছি, তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও এই ব্যাপারে কম নেই। ছেলেবেলা আমার কেটেছে উত্তর 24 পরগনার হাসনাবাদ পেরিয়ে বরুণহাট নামের গ্রামে। ইছামতি নদী, এক পারে পশ্চিমবঙ্গের বরুণহাট, অন্য পারে সম্ভবত ওই সাতক্ষীরা মহকুমার, এখন তো সাতক্ষীরা অবশ্য জেলা, তার দেবহাটা থানা অঞ্চল, সেটা বাংলাদেশ। 60-এর দশকে মালপত্র যাওয়া আসা করতে দেখেছি, লোক পারাপার হতো খুব কম। যারা বাংলাদেশ ছেড়ে একেবারে চলে আসছে হিন্দুরা, তারাই কেবল আসতো। বিএসএফ দেখতাম না, সীমান্ত পাহারা বলতে তখন দেখেছি শুধু পুলিশ। 1966-তে আমি বনগাঁ কলেজে পড়তাম। পেট্রাপোল বর্ডারের গায়ে নরহরিপুর গ্রামে এক চাষি পরিবারে ছেলেপুলে পড়াতাম আর গৃহশিক্ষক হিসেবে থাকতাম। সেখানে তার পাশেই হচ্ছে বনগাঁর যেটা ডাঙ্গা বর্ডার, সেইটা। দালালদের দেখতাম, চিনতাম। যারা ডাঙ্গা বর্ডার পেরিয়ে আসতো ভারতে তাদেরও দেখতাম। একটা মুসলমানকেও কিন্তু তখন আসতে দেখিনি। সব যারা আসতো সবাই হিন্দু। দালাল চক্র তখনও ছিল, তবে থানা পুলিশকে জড়িয়ে এই যে যাওয়া আসা, না, সেটা কিন্তু দেখিনি, শুনিও নি। আর বিএসএফ মোতায়েনের তো প্রশ্নই ছিল না, কারণ বিএসএফের জন্মই তখন হয়নি। বিএসএফের জন্ম 1965 ডিসেম্বরে, আর সেটা সীমান্তে ছড়াতে, তাদের ছড়িয়ে পড়তে আরও বেশ কিছু বছর লেগেছিল। ফলে লোক পারাপারের উদ্যোগের পুরোটাই ছিল তখন দালাল নির্ভর, মধ্যখানে পুলিশ বিএসএফ এরা ছিল না। এখন অবশ্য ছবি একদম আলাদা। ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের চক্রটি আস্তে আস্তে একটি বিশাল ও সংগঠিত ব্যবসা হয়ে উঠেছে। এই ব্যবসার লেনদেনের পরিমাণ কত জানেন? আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানতে পারছি, শুধুমাত্র একটি ঘাট, মানে সীমান্ত পারাপারের নির্দিষ্ট একটি পয়েন্ট, সেটা
মানে ডাঙাও হতে পারে, আবার মাঝখানে নদী খাল এগুলোও হতে পারে। তো সেইখান থেকেই একটি ঘাট থেকেই গড়ে মানে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় যত ঘাট আছে তাদের অ্যাভারেজ করে এই পরিমাণটা এসেছে। কত? মাসে প্রায় 6 লক্ষ টাকা আয় হয়, এবং পুরো রাজ্যে এর লেনদেনের পরিমাণ বছরে প্রায় 900 কোটি টাকা। এই টাকাটা কিন্তু টোটাল লেনদেন নয়, কেবলমাত্র ভারতের দালালরা যে প্রাপ্যটা পায় সেই প্রাপ্য অংশের পরিমাণ হচ্ছে বছরে 900 কোটি টাকা। দেখুন, বাংলাদেশের বাণিজ্য মূলত আমদানি নির্ভর, কিন্তু এই একটি ব্যবসা, এই ধূঢ় ব্যবসা, এই ব্যবসা বাংলাদেশ বিপুল শুধু রপ্তানি করে, আর এর আমদানি করে কে? ভারত। আমদানি মানে এই আমদানি বাংলাদেশ তো করে না, ভারতকে রপ্তানি করে। ভারত সেই রপ্তানি মানে ওই মানুষ নিয়ে নেয়, ধূঢ় নেয়। চালান শুধুই আসে বাংলাদেশ থেকে, সামান্য কিছু ভারত থেকেও যায় না এমন নয়। তারা আসলে অবশ্য বাংলাদেশের মানুষ, আগে এসেছে ভারতে, মাঝে মধ্যে দেশ দেখতে কাজে কর্মে ফিরে যায়, আবার ফিরে আসে কয়েকদিন পরে। তো এই বাংলাদেশি ধূর্তের ভারতে আসার খরচ হিসেবে বাংলাদেশের দালালরা সেপারে শুনেছি নেয় 15,000 টাকা মাথা পিছু। এই 15,000 টাকার মধ্যে বড় একটা অংশ পায় বাংলাদেশের বর্ডার গার্ডস, বাংলাদেশ বিজিবি, আর বাকি টাকা সেখানকার দালালরা, সেখানকার ঘাটপাটিরা তারা রেখে দেয়। আর ভারতের দালাল তিনি কত পান? এই খবরটা দিয়েছে আনন্দবাজার, বলছে এরা পায় মাথা পিছু পারাপার ফি, ভারতের দালাল পায় 3,000 টাকা করে। তার মধ্যে ভারতের দালাল নিজের জন্য রাখে 1,000, আর বাকি 2,000 টাকা দেয় ঘাটপাটিকে। ঘাটপাটি কাদেরকে বলা হয়? মানে যারা অপারেশনাল লেভেল দেখে, মানে পারাপারের একেবারে নিচু স্তরে, মানে মাঠ পর্যায়ে যারা থাকে। তো 3,000 টাকা থেকে ঘাটপাটি 1,000 টাকা রাখে নিজের জন্য, বাকি 1,000-এর 500 করে দেয় লাইনম্যানকে, দেয় 500। লাইনম্যান কাকে বলে? বিএসএফের চলাচলের দিকে নজর রেখে যারা সিগন্যাল দেয় বাংলাদেশের ঘাটপাটিকে, সেই সিগন্যালটা দিলে তাদেরকে বলে লাইনম্যান। আর বাকি 500 টাকা পায় কারা? তারা পায় লেবার। তাদের কাজটা কি? তাদের কাজ সীমান্ত পেরিয়ে আসা ওই বাংলাদেশি ধূর্তদের শহরে পৌঁছে দেয়। দয়া করে বাংলাদেশের মানুষ ধূর কথাটাকে আপনাদের ক্ষেত্রে ব্যঙ্গার্থে বলছি, এটা ভাববেন না। এই কথাটা যেটা প্রচলিত হয়েছে সেইটাই বলছি কেবল। তো ওই যাদের সীমান্ত পেরিয়ে আসার পর এই ধূর্তদের আবার শহরে পৌঁছে দেয়া, মানে একটা ঠিকানায় পৌঁছে দেয়া, সেই কাজটা করে যারা, তাদেরকে বলে লেবার। ধূর পারাপারের সবচেয়ে বিজি সেন্টার হলো এই মালদা, মুর্শিদাবাদ, তারপরে উত্তর 24 পরগনা, নদিয়া, 2 দিনাজপুর। আনন্দবাজারের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, তারা বলছে যে পশ্চিমবঙ্গ সীমান্তে ঘাট পিছু মাসে, মানে এক একটা পয়েন্টে মাসে 6 লক্ষ টাকা ব্যবসা হয়, এবং পুরো রাজ্যে বছরে 900 কোটি টাকার আয় হয়। তা এখন তাহলে মোট ঘাটের সংখ্যা গোটা রাজ্যে ওই ঘাট পিছু মাসে 6 লক্ষ, তাহলে বছরে 900 কোটি টাকা আয় হতে গেলে দরকার হয় পয়েন্ট, মানে ঘাটের সংখ্যা দাঁড়ায় 1250টা। বাংলাদেশের দালাল গড়ে মাথা পিছু 3,000 টাকা দিলে মাসে 6 লক্ষ টাকা আয় হতে গেলে ঘাট পিছু কত মানুষকে পার করতে হয়? মানে বাংলাদেশে ধূর কত এলে বছরে 900 কোটি টাকা ইনকাম হয়? একটু সেই হিসাবটা করা যাক। দেখুন, 6 লক্ষ টাকা মাসে এবং 3,000 টাকা মাসে যারা বাংলাদেশ পার্টি, যেটা ভারতের দালালকে দেয়, তাহলে কতজনকে দরকার হয় একটা ঘাটে মাসে? কমপক্ষে 200 জন। তো রাজ্যে 1250টা ঘাট দিয়ে
কত মানুষ তাহলে বছরে বাংলাদেশ থেকে আসে? এক বছরে 30 লক্ষ, গত 10 বছরে 3 কোটি, আর গত 20 বছরে 6 কোটি। আর 1990-এর দশকের মাঝামাঝি যখন থেকে এই অবৈধ ব্যবসাটি একটা সুসংগঠিত ব্যবসার রূপ নিয়েছে, তখন থেকে যদি কাউন্ট করি তাহলে কত হয়? যদি তখন থেকে ধরি, সত্যি বলছি আমার কিন্তু মাথা ঘুরছে। এবং মনে রাখবেন, এই ধুর পারাপার বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং একটা নিয়মিত সিন্ডিকেটে পরিণত হয়েছিল। সামনে যারা থাকে সেই দালাল, ঘাটপাটি, লাইনম্যান, লেবার, এদের কথা তো বললাম। এবার শুনুন ভদ্রলোকদের কথা। অবৈধভাবে সীমান্ত পারাপারকারী অনুপ্রবেশকারীদের কাছ থেকে বাংলাদেশ নেয় 15,000 টাকা করে মাথা পিছু। সেই অর্থের ভাগ বিভিন্ন স্তরে পৌঁছয়। ভারতে তো 3,000 টাকা এসে যায় আমরা বলি, এটা পারাপারের জন্য। পরবর্তী কাজগুলো কিন্তু এর মধ্যে নেই। স্থানীয় প্রভাবশালী থেকে শুরু করে, মানে রাজনৈতিক নেতা, অঞ্চল পঞ্চায়েতের প্রধান ইত্যাদিরা, এমএলএ, তাদের থেকে শুরু করে এই অপরাধ চক্রের সদস্যরাও এর মধ্যে জড়িত থাকে। আগেই বলেছি বাংলাদেশ রপ্তানি করে, মানুষ রপ্তানি। তারা হচ্ছে দাতা পার্টি, তারা লোক দেয়, টাকা পাঠায়, তাদের মাথায় দালাল, তার অধীনে ওপারের ঘাট পার্টি, আর পশ্চিমবঙ্গ পারে থাকে এপারের ঘাট পার্টি। বাংলাদেশ পারে বিজিবিকে নিয়ে সমস্যা নেই, তাদের সঙ্গে পাকা ব্যবস্থা বাংলাদেশের দালালদের আগে থেকেই আছে। মাথাপিছু তার পরিমাণ শুনেছি যা, কমপক্ষে নাকি বাংলাদেশের তাদেরকে নাকি 5,000 টাকা করে নেয় তারা। আর যারা ভারতে আসবেন তারা যোগাযোগ করেন কাদের সাথে? বাংলাদেশের মাঠ পর্যায়ের দালালদের সঙ্গে। 15,000 টাকা মাথাপিছু পেমেন্ট। তারপর তাদের পরে বাংলাদেশের ঘাট পার্টির কাছে এলো, টাকা পয়সা নির্দিষ্ট করা আছে, বলেছি বিজেপি সেট করা। অনেকের মতে কি জানেন, বাংলাদেশ সেনায় ভর্তির স্বপ্ন থাকে বাংলাদেশের বেশিরভাগ যুবকের। কারণ তাহলে জাতিসংঘের শান্তি মিশনে তারা যেতে পারবেন, ভালো মতো টাকা আয় করতে পারবেন। আর সেনাবাহিনীর পরেই নাকি চাহিদা বিজিবিতে চাকরির। কারণ পশ্চিমবঙ্গ সীমান্তে পোস্টিং হওয়া মানে সোনার খনি। ধুর পারাপারে বিশাল ইনকাম। ফলে বাংলাদেশে নো প্রবলেম। যে প্রবলেম যেটা, সেটা ভারত পারে প্রবলেম বিএসএফ। পরে আসছি বিএসএফ কি করে, সে কথাই আসছি পরে। ইন্ডিয়ার সাইডে এখন খুব কড়াকড়ি। তাহলে ধুর পারাপার চলছে কি করে? চলছে বিএসএফের নজরদারি কোথায়, কখন, কতটা হালকা তার ওপর। আপনারা জানেন বহু জায়গায় সীমান্তে কোনো কাঁটা তার নেই, বেড়া নেই, মানুষ ইচ্ছা মতো ওপার থেকে এপারে চলে আসতে পারে। আর বাংলাদেশ এবং বিজিবি এই যে এরা এত বিরোধিতা করছে, তার বড় কারণ বিজেপির একটা ইনকাম তো চলে যাবে, বন্ধ হয়ে যাবে, এবং বাংলাদেশেরও একটা বড় আয়ের পথ বন্ধ হয়ে যাবে। কারণ যারা ওখান থেকে এপারে আসছে তাদের অনেকেরই জ্ঞাতি পরিবার তারা ওপারে থাকে। আগেই বলেছি ওপারে এক সেট পরিবার, এপারেও অনেকের এক সেট পরিবার। তো তাদের তো আবার গ্রামের দিকে, দেশের দিকে টাকা পাঠায়। সুতরাং একটা বড় টাকা রেমিট্যান্স কিন্তু সেখানে হয়। ফলে বিএসএফ এর নজরদারি যেখানে হালকা থাকে, তার উপর নজর থাকে দুদিকের ঘাটপাটির। তারা খেয়াল রাখে, এপার ওপারের ঘাটপাটি খেয়াল রাখে কখন বিএসএফ এর নজরদারি কোন জায়গাতে হালকা থাকে, কোন ঘাটে কখন নজরদারি কম, তার খবর এপারের থেকে ওপারের, মানে বাংলাদেশের ঘাটপাটি তারা কিন্তু বেশি রাখে। সেই বুঝে চলে ধুর পারাপার। চলে নয়, ঠিক কথা বলতে গেলে চলতো। কারণ এখন এই মুহূর্তে ধুর পারাপার অতীত হয়ে গেছে, পাস্ট টেন্স। তো এপার ওপারের মধ্যে এই পারাপারের সমন্বয়টা হতো কিভাবে? যেহেতু বাংলাদেশের লোকেরাই সীমান্তে নজরদারির ব্যাপারে বেশি খবর রাখতেন, কারণ ব্যবসাটা তো ইনিশিয়েট হচ্ছে তাদের ওখান থেকে।
ফলে তারা ঠিক করতেন কবে কখন কোন ঘাট দিয়ে লোক ঢোকানো হবে। সেই মতো সীমান্ত থেকে ঢিল ছোড়া দূরত্বে কিংবা নদীর এপারে নিরাপদ জায়গায় ধুরদের জড়ো করা হতো। সীমান্তের এপারে অর্থাৎ ভারতের পারে এলাকায় ধান বা পাট খেতে ঝোপ ঝাড়ে ঘাপটি মেরে বসে থাকতেন এপারের লাইনম্যানেরা, ভারতের লাইনম্যান, যাদের কাজ লাইন ক্লিয়ার আছে কিনা সেটা দেখে। অর্থাৎ বিএসএফ এর টহলদারি দল কোন এলাকা থেকে কোন এলাকায় যাচ্ছে, কোন জায়গায় কখন দাঁড়াচ্ছে, কতক্ষণের জন্য নজরদারি রাখছে, সেই খবর এরা নিয়ে ফোন করে সীমান্তের ওপারে পৌঁছে দিত। যেই এপারের সংকেত পেল, ওপারের ঘাটপাটি নিমেষে সীমান্ত পার করিয়ে দিত ধুরদের। পারাপার যে শুধু রাতে হতো তা নয়, সারা দিনে যখন সুযোগ মিলত তখনই হতো। দুপারেই ঘাটপাটি থাকে, মানে যারা নিজের হাতে লোক পারাপার করায়। পারাপার মানে শুধু ওপার থেকে আসা। আগেই বলেছি ভারতের পার থেকে যাওয়ার সংখ্যা খুবই কম। যারা যেত তারা পাকাপাকি যেত না, মাঝে মধ্যে কাজে কর্মে দেশে যেত, আবার ফিরে আসার জন্যে। বাংলাদেশ থেকে ভারতে যারা ঢুকবে তারা ওপারের ঘাটপাটিকে টাকা দিত, মাথা পিছু বাংলাদেশি টাকায় 15,000, এটাই শুনেছি। ঘাটপাটি এপারের সঙ্গে যোগাযোগ করত। ওদের সবার ফোনে ভারতের সিম কার্ড আছে, আবার এদিকেও অনেকের কাছে বাংলাদেশি সিম কার্ড রয়েছে, তাই প্রয়োজনে বাংলাদেশি নেটওয়ার্কেও কথা বলা যায়। কথাবার্তা, টাকার লেনদেন সব ফোনেই হতো। অনেক সময় টাকা আবার বাংলাদেশের বিকাশ নামের যে অ্যাপ আছে সেই অ্যাপেও টাকা ট্রান্সফার করা যেত। পারাপার হয়ে গেলে ঘাটপাটি ধুরেদের নিরাপদ সীমান্তে পার করিয়ে নিয়ে আসার পরে তাদের দায়িত্ব বর্তাতো এপারের দালালদের ওপর। জিরো পয়েন্ট বা নোম্যান্স ল্যান্ড থেকে ধুরদের নিকটবর্তী বাস স্ট্যান্ড বা রেল স্টেশনে নিয়ে যাওয়া, সেখান থেকে বাসে বা ট্রেনে চড়িয়ে দেওয়া, শিয়ালদা, হাওড়া বা বিধাননগর রোড স্টেশন বা অন্য কোনো শহরে তাদেরকে পৌঁছে দেওয়ার সঙ্গে একজন লেবার যেত। এই লেবার হচ্ছে পথ প্রদর্শক। তিনি এসব হচ্ছে এপারের দালালের এবং তার যে ঘাটপাটি তাদের দায়িত্ব। অনুপ্রবেশের পেছনে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির বড় ভূমিকা ছিল বলে সব এপারের দালালরা জানাচ্ছে। বিএসএফ এর কোনো ভূমিকা কোনোদিন ছিল না। সীমান্ত এলাকায় একসময় সক্রিয় ছিলেন এমন বহু দালাল জানাচ্ছেন বছর 10 আগে থেকে চোরাচালান বা অনুপ্রবেশে বিএসএফ এর যোগসাজশ কমতে শুরু করেছিল, মানে তার আগে ছিল। বিজিবির মতো বিএসএফও আগে একই রকম টাকা খেত, কিন্তু বছর 10 আগে থেকে অবস্থা বদলাতে শুরু করে। গত 5 বছরে বিএসএফ এর সঙ্গে এপারের দালালদের কোনো চুক্তি হয়নি বলে আনন্দবাজার রিপোর্ট করেছে। বিএসএফকে ফাঁকি দিয়ে আনতে পারলে ব্যবসা হবে, আর ধরা পড়ে গেলে কিছু করার থাকতো না, টাকা মার যেত, এমনকি ওপারকে টাকা ফেরত দিতে হতো। ব্যবসা শুধু দালালদের বন্ধ হয়নি, সীমান্ত এলাকায় অনেক পঞ্চায়েত প্রধান, পুর প্রধান, এমএলএ তাদেরও ব্যবসা বন্ধ হয়েছে। কারণ সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকলেই তো কাজ শেষ হয়ে যেত না। এদেশে পাকাপাকিভাবে থাকার জন্য নানা নথি, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড জোগাড় করতে হতো, আর সেই সব কাজ করে দিত পঞ্চায়েত এবং পুর প্রধানরা, কাউন্সিলররা। এরা টাকার বিনিময়ে বানিয়ে দিতেন জন্মের ভুয়ো শংসাপত্র, বাসিন্দার শংসাপত্র মানে ডোমিসাইল সার্টিফিকেট ইত্যাদি। তো এই হলো ধুর পারাপারের বৃত্তান্ত। ভারত সরকার জানে না এদেশে কত ধুর এ যাবৎ এসেছে। কেউ বলেছেন সংসদে 1.5 কোটি, কেউ বলেছেন 2 কোটি, কেউ বা বলেছেন 2.5-3 কোটি। হিসেব কিন্তু বলছে বছরে 900 কোটি টাকা আয় হলে মাথা পিছু 3,000-এর হিসাব করে দেখুন। তাহলে 3 কোটির ডবল হলেও ভিড়মি খাওয়া যাবে না, হিসাব তাই বলে। কিন্তু বাংলাদেশের অনেক গ্রাম নাকি এখন জনশূন্য হয়ে যাচ্ছে, মানে সেখানকার মানুষ খুব কমে যাচ্ছে। কথা আমাকে বলেছেন একদল বাংলাদেশি ধুর। হাওড়া থেকে মুম্বাইগামী দুরন্ত এক্সপ্রেসের 3 টিয়ার কামরায় আমি আসছিলাম, আর সেই কামরায় বাংলাদেশি ধুরে ভর্তি ছিল। একটি অল্প বয়সী বধূ
3-4টি বাচ্চা নিয়ে আমার সহযাত্রী ছিল, সঙ্গে তার স্বামীও। তার বাড়ি সাতক্ষীরায়, মুম্বাইতে আছে 7-8 বছর। দেশে গিয়েছিল বাবা মারা গেছে বলে। সে বেশ জোর গলায় আমার প্রশ্নের উত্তরে বলেছিল, আমাদের গ্রামে আর লোকজন নেই বেশি, সব ইন্ডিয়ায় চলে যাচ্ছে। আপনি কি ভিড়মি খেলেন? খাবেন না, আমিও মিথ্যে বলছি না, একান্তই সত্যি, সকর্ণে শোনা। কি ভাবছেন যে আপনি এত মানুষ এপারে এসেছে? কি ভাবছেন প্রিয় দর্শক, কমেন্ট করে জানান।